পকেট থেকে 2 হাত বের করে মাথায় হুডির টুপিটা এক ঝটকায় টেনে নিল মাহাতিম। ছাদ থেকে বেরিয়ে যেতে যেতে হঠাৎ দরজার মুখে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ চিন্তাভাবনা করে শেষে মুখ ঘুরিয়ে স্বাভাবিক এবং সংযত কণ্ঠে বলল, ট্যুরে যদি ঘাপলা করতে দেখি একেবারে সমুদ্রের মধ্যে অস্তিত্ব গেড়ে দিয়ে আসবো। লাস্ট অ্যালার্ট। সূর্যের চাকাটা সম্পূর্ণ আলো হরণ করে চারধার অন্ধকার করে দিল। প্রকৃতি যেন নীরব হতে গিয়ে কুয়াশার প্রহেলিকায় ঘাপটি মেরে বসল। কেমন শূন্য শূন্য আবহাওয়া চারপাশে ছড়িয়ে আছে। শূন্যতার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে নিঃশব্দ রুমটা। আলোহীন রুম, সন্ধ্যার পর বাতি জ্বালানোর ইচ্ছে জাগেনি। খোলা জানালাটা লম্বা লম্বা পর্দা দ্বারা আবৃত। বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা পর্দার বুক ফুলিয়ে শূন্যে তুলে দিচ্ছে। অমনি রুমের ভেতর প্রবেশ করছে দূরের নিয়ন বাতির টিমটিমে আলো। স্টাডি টেবিলকে সামনে রেখে রকিং চেয়ারে বসে আছে মাহাতিম। তার চোখের কপাট দুটো ক্লান্ত ভঙ্গিতে বন্ধ করে রেখেছে। মনের ভেতর বহু চিন্তা ঘুরপাক খাচ্ছে আজ। সেসব চিন্তাগুলো সারিবদ্ধভাবে সজ্জিত করে ভাবছে। একে একে সব চিন্তার সমাধান ওই অন্ধকার রুমে নিঃসঙ্গ অবস্থায় ভাবছে। এ সময় যদি 1 কাপ গরম কিছুর আয়োজন হতো তবে মন্দ হতো না, কিন্তু আবদার করতেও এখন সংযত থাকা লাগবে। যতটুকু সান্নিধ্য মেহিনুরের প্রয়োজন ঠিক ততটুকুই সে পূরণ করবে। মন তো সবসময় প্রয়োজনের তুলনায় বেশিই চায়। মনের সব খোরাক যদি সাথে সাথে পূরণ হতো তবে অপেক্ষার পর সুমিষ্ট আনন্দটা এত উপভোগ্য ঠেকত না। বন্ধ দরজাটা কে যেন খুলছে। নব মোচড়ে অতি সাবধানে রুমের ভেতরে পা রেখেছে, আবার সুন্দর করে দরজাটা আগের মতো বন্ধও করে দিল। মাহাতিমের কর্ণধার হামেশার মতো এখনও সজাগ। সমস্ত ইন্দ্রিয় খুব সচলভাবেই চালনা করছে সে। যে মানুষটা রুমে ঢুকেছে তার পায়ের আওয়াজটাও কিছুক্ষণ নিঃশ্বাস আটকে অনুভব করল। অনুমান শেষে নিঃশ্বাসটা স্বাভাবিকভাবে ছেড়ে দিতেই ততক্ষণে উক্ত ব্যক্তি নিকটে এসে হাজির। বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টানল মাহাতিম। এটাও তার নিজস্ব কায়দা। বাতাসে যেই গায়ের গন্ধ মিশে যায় সে গন্ধটা টেনে আরেকবার পরখের কাজটা সেরে নিল। রকিং চেয়ারে মাথা ও পিঠ হেলানো অবস্থায় চোখ বন্ধ রেখেই মাহাতিম উক্ত ব্যক্তিকে চমকে দিয়ে বলল, আমি জেগে আছি মেহনুর, লুকোচুরির প্রয়োজন নেই। আশ্চর্য হয়ে গলার কণ্ঠনালী পর্যন্ত শুকিয়ে গেল। যে মানুষটা চোখ বুজে প্রায় নিদ্রা মৌনে শান্ত হয়ে আছে সে কি করে ঠিকঠাক অনুমানটা করতে পেল? মাহাতিম কি কানে ব্লুটুথ ডিভাইস লাগিয়েছে, বা এমন কিছু সিস্টেম আছে যেটা দ্বারা সে চোখ বুঝেও সঠিক অনুমান করতে পারে? মেহিনুর অবাক দৃষ্টিতে পিটপিট করে তাকিয়ে থাকতেই হঠাৎ একজোড়া চোখ চট করে তাক হলো। সঙ্গে সঙ্গে দেরি না করে কাঁচুমাচু ভঙ্গিতে চোখ নামিয়ে ফেলল মেহিনুর। আশ্চর্য অবস্থার রেশ এখনও কাটেনি। বারবার চোরা দৃষ্টি দিয়ে মাহাতিমকে একটু একটু করে দেখছে। এমন অদ্ভুত মানুষ দ্বিতীয়টি দেখেনি মেহিনুর। অন্ধকারের মধ্যেও মানুষটা যেন সবই টের পাচ্ছে। আধো আধো গলায় আবছা সুরে সংকোচের সাথে বলল মেহিনুর, আপনি কি করে বুঝলেন? ফিসফিস করে হেসে দিল মাহাতিম। হাসিটা চোখে মুখে স্থায়ী রেখে দাঁত দিয়ে নিচের ঠোঁটটা আবদ্ধ করে হাসি আটকালো। হাসির ছলকে তাকিয়ে থাকতেই তর্জনীটা 2 বার নাড়িয়ে কাছে আসার ইশারা করলো। তর্জনী নাড়ানো দেখে ঢোক গেল মেহিনুর। একবার থেমে যাওয়া তর্জনীর দিকে তাকালো সে, আরেকবার হাঁসফাঁস দৃষ্টিতে মাহাতিমের দিকে তাকালো। কালো শার্ট গায়ে হুডি পরা লোকটা এখনও নিচের ঠোঁট কামড়ে তার দিকে তাকিয়ে হাসছে। মেহিনুর মাথাটা নিচে ঝুঁকিয়ে চেয়ারটার দিকে 2 কদম এগিয়ে যেতে লাগলো। রকিং চেয়ারটাও ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ করে উঠলে আর চোখে দেখতে পেল মানুষটা এখন আর হেলে নেই। সে এখন সোজা হয়ে বসেছে। খুব দক্ষতার সাথে ফ্লোরে পা ঠুকে চেয়ারটা সম্পূর্ণ রূপে মেহিনুরের মুখোমুখি করে নিল। মেহিনুর এসে পায়ের কাছে দাঁড়ালে নিজের শূন্য হাত দুটো বাড়িয়ে দিল মাহাতিম। দুটো বাড়িয়ে দেয়া হাতের দিকে একবার একবার করে দৃষ্টি দিল মেহিনুর। নত চোখ জোড়া বেখেয়ালিভাবে উপরে তুলতে নিলে হঠাৎ সম্মোহন আবেশে থমকে গেল সে। স্থির দৃষ্টির মাঝে হাসি মাখা চোখ দুটো কেমন করে যেন একীভূত হয়ে গেল।
মেহনুর একবারের জন্য পলক ফেলার কথা চিন্তা করতে পারল না। ধীরে ধীরে বাড়িয়ে দেওয়া হাত দুটোর দিকে আনমনে হাত তুলতে লাগলো। নির্বিঘ্নে শূন্য হাত দুটোর উপর নিজের হাত জোড়া ধীরভাবে ছেড়ে দিতে থাকলো মেহনুর। ধীর গতিটা সহ্য হলো না মাহাতিমের। সেই ধীর গতিকে এক লহমায় উপেক্ষা করে 5 আঙ্গুলে মুঠোবন্দি করে সে নিজেই খাবলে ধরল। শিরশির করে শিউরে ওঠার সুযোগও পেল না মেহনুর। ক্ষণিকের ভেতর অকুণ্ঠ হৃদয়ে হ্যাঁচকা টান মারল মাহাতিম। পায়ের তলা থেকে ফ্লোরের সাদা টাইলস হড়কে যেতেই তৎক্ষণাৎ চোখ খিচে ফেলল মেহনুর। ভয়ে হৃৎপিণ্ডটা যেন এক লাফ দিয়ে গলায় বসে গেছে। কিছুক্ষণ হাঁ করে আতঙ্কের নিঃশ্বাসগুলো ছাড়তেই ছোট ছোট চোখে তাকালো মেহনুর। বুকটা এখনো হুল্লোড় অবস্থায় ঢিপ ঢিপ করছে। ঠোঁট গলা শুকিয়ে চৌচির যেন পানির জন্য খাঁ খাঁ করে দামাল করছে। কপালের উপর বিন্দু বিন্দু ঘামও জমে গেছে মেহনুরের। ঘামের আস্তরণের ওপর ছোট চুল এসে আষ্টে পৃষ্ঠে লেপ্টে আছে। ল্যাপটানো চুলগুলো ডান হাতে সরিয়ে দিল মাহাতিম। সেই হাতটা দিয়েই মেহনুরের গালটা আদর করে ধরল। মাথার পেছন থেকে খোপা পাকানো ব্যান্ডটা খুলে দিতেই বন্দি খাঁচার পাখির মতো কেশরাশি মুক্ত হতে লাগলো। প্রথমে ঘাড় ছুঁয়ে পিঠের উপর পড়ল, এরপর অবাধে পিঠ ছাড়িয়ে ঝপ করে ফ্লোরের উপর জমা হলো। গালটা ধরে নিজের কাছে আনলো মাহাতিম। সরু চিকন নাকটার ডগায় আলতো করে নিজের নাক ছুঁয়ে নিল। অনুভূতির কাছে নত স্বীকার করে ফের চোখ বন্ধ করল মেহনুর। মুক্ত হাত দুটো দিয়ে বেখেয়ালেই হোক বা ইচ্ছাকৃত সে মাহাতিমের কলার দুটো হালকা করে চেপে ধরল। নাকের উপর ছোট্ট স্পর্শ ছাপিয়ে শীতল কণ্ঠে নরম সুরে বলল, তোমাকে চেনার জন্য বেশি কিছুর দরকার নেই। উত্তর শুনে ভ্রু কুঁচকাল মেহনুর। চোখ খুলে চকিত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে বলল, কেন? আবার হাসল মাহাতিম। গাল থেকে হাত সরিয়ে কোমরের ডান পাশটায় রেখে দিল। মোলায়েম কণ্ঠে ধীরভাবে বলল, মনে নেই? ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে হঠাৎ কাটা জায়গায় চুমুর ঘটনা মনে পড়ল তার। আকস্মিক লজ্জায় চোখ নামিয়ে পুষ্ট সুরে বলল মেহনুর, জি। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে হঠাৎ কাটা জায়গায় চুমুর ঘটনা মনে পড়ল তার। আকস্মিক লজ্জায় চোখ নামিয়ে স্ফুট সুরে বলল মেহনুর। লজ্জায় ছোটোখাটো হওয়া মুখটার দিকে দৃষ্টি রেখে চেয়ারে পিঠ ছেড়ে দিল মাহাতিম। কলার থেকে মেহনুরের হাত দুটো ফসকে যেতেই মেহনুর চোখ খুলে তাকালো। চেয়ারের 2 হ্যান্ডেলে সোজা করে হাত রাখলো মাহাতিম। নরম রূপটা সাইডে ফেলে এবার যেন মুখ্য রূপে ফিরে আসলো। মেহনুর হাসিশূন্য মুখটার কারণ ধরতে পারল না। অকস্মাৎ লজ্জার বরফটা পানি হয়ে কৌতূহলের সাগরে হারিয়ে গেল তার। সহজ রূপ পাল্টে কাঠিন্যের মোড়কে আবদ্ধ হলো মাহাতিম। গলায় ঝাঁঝ তেজ দাপট মিশিয়ে বলল, আমাকে যদি কেউ ঠাস করে চড় মারে, এর পরিবর্তে তুমি তাকে কি করবে? কোনো মিনমিনে জবাব চাই না। স্ট্রেট কাট কোয়েশ্চেন করেছি, স্ট্রেট কাট আনসার দেবে। ভেলকিবাজি আমার সামনে করার চিন্তা করবে না মেহনুর। ভালো মানুষের মতো উত্তর দাও। কথার তেজ দেখেই অবাক হয়ে গেল মেহনুর। এই মুহূর্তে তাড়াতাড়ি জবাব না দিলে স্থিতি পরিস্থিতি দুটো বাজে হয়ে যাবে। মেহনুর কয়েক সেকেন্ড চিন্তা করে মাহাতিমের দিকে বলল, ওটা অবস্থার উপর নির্ভর করছে। যদি মা। চট করে কথা কাটল মাহাতিম। শক্ত কণ্ঠে বলল, মা আমার গায়ে কখনো হাত তুলে না, তাকে স্কিপ করো। আবারও ভাবনা চিন্তায় পড়ল মেহনুর। এ কি জ্বালা! এমন অসময়ে কেমন জেরা চালাচ্ছে। মাহাতিমকে যদি কেউ চড় মারে তাহলে মেহনুর তো কিছুই বলতে পারবে না। নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রাখতে গিয়ে অন্যায়ের উপর গলা উঁচাতে শেখেনি। উল্টো ছোট থেকে ধমক মার গালি খেয়ে বড় হয়েছে। কোনো উত্তর না পেয়ে অসহায় চোখে তাকালো মেহনুর। নিজের অযোগ্যতার উপর ধিক্কার দিতে ইচ্ছে করছে এখন। প্রচণ্ড কান্না পাচ্ছে। কেন এসব বাড়ি থেকে শিখল না? মেহনুরের নিরুত্তর নিরুত্তেজ অবস্থা দেখে রাগে শরীরের চামড়া জ্বলে যাচ্ছে। মানুষ তো নিজের খাতিরেও একটু আধটু গর্জে একটা কাঠগড়ায় দাঁড়ানোর আসামিও নানা মিথ্যে যুক্তি সাজিয়ে বেঁচে যায়, অথচ ওকে একা ফেলে গেলে জীবনেও স্বস্তিতে থাকবে না মাহাতিম। এবার রাগের হুঙ্কারটা রন্ধ্রে রন্ধ্রে দামামা ফাটাচ্ছিল। যা করতে চায়নি আজ মেহনুরের সাথে তাই করলো। মেহনুরের 2 বাহু বাঘের থাবার মতো খামচে ধরে কাছে টানলো মাহাতিম। রাগান্বিত চাহনি দিয়ে উত্তপ্ত তেজে নিঃশ্বাসগুলো ফোঁস শব্দ করে ছাড়ছিল। মেহনুর 2 পাটি দাঁত শক্ত করে ব্যথা চেপে নিল। ব্যর্থ হয়ে গেল সে।
অন্তরের শিরায় শিরায় ব্যথার ইন্ধন জেগে উঠতে মস্তিষ্ক তখন চোখের বহিঃপথে অশ্রু ছেড়ে দিল। দাঁত আরও শক্ত করল মেহনুর। চোখ থেকে একটা অশ্রু নিচে পড়তে দেবে না। ব্যথা হোক আরও হোক, এটাই তার প্রাপ্য। রাগটা কোনো আঙ্গিকেই কমার অবস্থাতে ছিল না। মাহাতিম সেটা চড়াও করে ফলিয়ে দিল। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে কেউ যদি চর মারত, আমি ওর নাম নিশানায় মুছে দিতাম। রজনী মামি তোমাকে আদর করে গিয়েছে, অনা 17টা শাড়ি নষ্ট করে দিয়েছে, দুজন মিলে তোমার সাথে মাইন্ড গেম খেলেছে। তুমি এসব বুঝতে পারো না? তুমি কি শিশু? তুমি কি এখনো চাও আমি কাজ ফেলে ছুটি নিয়ে তোমার সেবা করি? তুমি কবে বুঝতে শিখবে? তোমার এখন নরম সেজে থাকলে চলবে না। তুমি এখন নিজেতে মত্ত নও মেহনুর। তোমার সাথে আমার অস্তিত্ব গেঁথে আছে। কদিন পর তোমার সাথে আমার শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক সবকিছু মিশে যাবে। আমি সর্বক্ষণ তোমার পাশে বসে থাকতে পারবো না বলদ মেয়ে। আমার চাকরি আছে, আমার উপর একটা সুস্থ টিম আছে, একটা সুস্থ ডিপার্টমেন্ট নির্ভর করছে। সময়ে সময়ে তাদের সাথে কাজ করাটা আমার কর্তব্য ধর্তব্য দুটোই। তোমাকে কি করে বোঝাবো? আমি এখান থেকে এক পা সরিয়ে ফেললে তোমার দিকে মনোযোগ দেওয়ার পর্যন্ত সময় নেই। তুমি প্রতিবারে এক একজনের চড় থাপ্পড়। নরম হাত দিয়ে মুখে চাপা দিল মেহনুর। মাথাটা না সূচকে নাড়িয়ে ঠোঁট উল্টে বলতে লাগলো, মা উঠে যাবে, দোহাই চুপ করুন। আমাকে মারলে মারুন, যা খুশি তাই করুন। চিৎকার করলে মা উঠে যা, চিৎকার করলে মা উঠে আসবে। হাত সরিয়ে ক্রুদ্ধ চাহনিতে তাকিয়ে রইল মাহাতিম। রাগের আড়টা তখনও বজায় রেখে চলেছে সে। মেহনুরের বাহুটা তাচ্ছিল্যের সাথে ছেড়ে দিতেই চোখ বন্ধ করে রাগ হজমের প্রক্রিয়া চালাতে থাকে। আঁচলে ভেজা চোখ শুষ্ক করতে আর্দ্র কণ্ঠে বলল মেহনুর, একটা প্রশ্ন করি? কিছুক্ষণ নীরব থাকলে হঠাৎ সততার সাথে জবাব এলো। বলো। প্রশ্নটা করবে কি করবে না এমন দ্বিধায় ফের হাসল মেহনুর। শেষ পর্যন্ত গলা ছেড়ে আমতা আমতা সুরে বলে উঠল, আপনি অনামিকার সাথে কি করেছিলেন? ও আপনাকে কেন চরিত্রহীন বলে ডাকে? কেন বলে আপনি আমাকে ভোগের জন্য তুলে এনেছেন? ওর পিঠের দাগগুলো আপনি করেছেন না? আমি আপনার ভোগবস্তু? আমি আপনার ভোগবস্তু? 2 মিনিট যাবৎ কোনো শব্দ হলো না রুমে। একদম শান্ত, শুনশান, নিঃশব্দ হয়ে রইল অন্দরখানা। উত্তরের অপেক্ষায় মেহনুরের তৃষ্ণার্ত মন উন্মুখ হয়েছিল। এরপরই বিকট শব্দ যেন পুরো রুমের ভেতরটা ঝালাপালা করে দিল। চুরচুর করে মারাত্মক এবং তীব্র শব্দে সবার ঘুম যেন তখনই লণ্ডভণ্ড। এক লাফে শয্যা ছেড়ে সবাই তখন শব্দ উৎসের দিকে দ্রুত বেগে দৌড় লাগালো। সৌভিক দৌড়ের গতিতে সবাইকে পিছু ফেলে দরজার কাছে সবার আগে পৌঁছলো। এক ধাক্কায় দরজা খুলতে যাবে, ভেতর থেকে আরেক দফা শব্দ তেড়ে এলো। শব্দের উত্তেজিত আওয়াজে 2 কান বরাবর হাত চেপে খিঁচিয়ে উঠল সৌভিক। তাড়াতাড়ি উত্তেজনা কাটিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। অমনি ভয়ে আতঙ্কে বিস্ফোরণ চাহনিতে মাহাতিম বলে চিৎকার দিয়ে উঠল। সৌভিক গলা ফাটিয়ে চিৎকার দেওয়ার পর তার অবস্থা বিমূঢ়। সে চোখের পলকও ফেলতে পারল না তখন। কি থেকে কি হলো কিছুতেই আন্দাজ করার অবস্থাতে ছিল না। শুধু ফ্লোরের উপর তরতর করে ছড়িয়ে পড়া রক্তের দিকে তাকিয়ে রইল। কানের মধ্যে পেছন থেকে সকলের হৈ হৈ রই রই চিৎকারে কথা বলল, ওখানে কি হয়েছে সৌভিক? এই সৌভিক! শুনতে পাচ্ছিল, কিন্তু অসাড়ে আঁকড়ে থাকা স্তম্ভিত মন কিছুতেই জবাব দেওয়ার মতো স্থিতিতে ফিরতে পারল না। পেছন থেকে সবাই ততক্ষণে হুড়মুড়িয়ে ছুটে আসলো রুমে। এরপর সব যেন শান্ত, চুপচাপ, নিঃশব্দ। যে হুল্লোড়টা রাতে 3:23 দিকে বাড়ি মাতিয়ে উঠেছিল, সেটার ন্যূনতম শব্দ এখন আর অবশিষ্ট নেই। আবছা অন্ধকারে ডুবো ডুবো রুমটা এখন সাদা লাইটের আলোয় ফকফকা দেখা যাচ্ছে। স্টাডি টেবিলটার মধ্যখানটা হাঁ করা মুখের মতো ফাঁকা। কাচের যেই মোটা আস্তরণটা টেবিলের 4 পায়ের উপর দাম্ভিকতার সাথে সেটেছিল, সেটা এখন বিধ্বস্ত হয়ে ফ্লোরে চূর্ণিত। প্রতিটি কাঁচ টুকরোর সাথে রক্তের ছিটে ফোটা কামড় দিয়ে লেগে আছে। সাদা টাইলসের উপর ঘন তরল রক্ত। সৌভিক সবার আগে সম্ভিত ফিরে পেয়ে রুমের ডান দিকে নজর ঘোরালো। ফ্লোরে বসে জড়সড় অবস্থায় বিছানায় মুখ গুজে ভয় কাতুরে প্রাণীটা রীতিমতো ফোঁপাচ্ছে। অন্যদিকে বিছানায় বসে ফ্লোরের দিকে তাকিয়ে আছে শক্ত কাঠিন্য মুখটা। থরথর করে সমস্ত শরীর রাগের তপ্ত জোয়ারে কাঁপছে তার। বাদামি শার্টের স্লিপ দুটো এক টানে কনুয়ে তোলা হয়েছে।
কোনোই আজ স্লিপ দুটো ভাঁজ করা নেই। স্পষ্ট দেখা যাচ্ছে হাতের চামড়াটা লম্বাটে হয়ে ফালি ফালি হয়ে গেছে, টলটল করে রক্ত বেরিয়ে আসছে তখন। অথচ মানুষটা নির্বিকার ভঙ্গিতে এমনভাবে বসে আছে যেন হাতে কোনো পীড়া নেই। মার্জা চোখে মুখে যেন অন্ধকার দেখলেন কিছুক্ষণ। মনে হচ্ছিল যেন গভীর রাতে কোনো দুঃস্বপ্ন দেখছেন তিনি। মাথাটা চক্কর দিয়ে উঠলে শরীরটা নেতিয়ে পড়ে ওনার। সাথে সাথে পাশ থেকে কাকিমা বলে চিৎকার দিতেই মার্জাকে দু হাতে ধরে ফেলে স্বামী। মার্জার মাথাটা এক হাত দিয়ে তার বুকে আগলে ধরে, অন্য হাত দিয়ে মার্জার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। রজনী যেন হতবুদ্ধির মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনামিকার শান্ত দৃঢ় দৃষ্টি কেবল গম্ভীর রূপধারী আহত মানুষটার উপর স্থির। নীতির মুখে বাক্য ফুরিয়ে হতভম্ব অবস্থা। প্রীতি কোনো চিন্তা শক্তিতেই নেই। তৌফ শুধু ভয় পাচ্ছিল মাহাতিমের চেহারা দেখে। সিয়াম কাটকাট দৃষ্টিতে যেন কথা বলার অবস্থা গুলিয়ে ফেলছে। সৌভিক পুরো পরিস্থিতিটা ঠান্ডা করার জন্য শীতল মস্তিষ্কের সাথে সামাল দিল। মাহাতিমের দিকে পাঠিয়ে দিল তৌফ, সিয়াম, সাবিরকে। মেহনুরের দিকে চোখের ইশারায় পাঠিয়ে দিল নীতি, প্রীতি, ফারিনকে। দু দলের ছজনই সম্মতির সূচকে একবার মাথা নাড়িয়ে ইশারা বুঝিয়ে দিল। এরপর দু দলে বিভক্ত হয়ে দুদিকে এগিয়ে গেল তারা। সৌভিক ঠান্ডা মাথায় অনামিকা, রজনী ও স্বামীক সহ মার্জাকে রুম থেকে পাঠিয়ে দিল। এই মুহূর্তে সবকিছু গুছিয়ে আনা প্রয়োজন। কি হয়েছে সেটা ঠান্ডাভাবে জিজ্ঞেস করাই উচিত হবে। নীতিরা ফ্লোরে ঝুঁকে মেহনুরকে ঘিরে ওঠার জন্য তোষামত করতে থাকে। নীতি ফ্লোরের ওপর দু হাঁটু বসিয়ে বিছানা থেকে মেহনুরের মাথাটা তুলে। আঁচড়ানো চুলগুলো তখন এলোমেলো হয়ে মেহনুরের মুখ ঢেকেছিল। প্রীতি পেছন থেকে মেহনুরের চুলগুলো আঁটু করে উঁচু একটা খোপা পাকিয়ে দেয়। ফারিন নিজের স্লিপার ট্রাউজারের পকেট থেকে টিস্যু বের করে মেহনুরের ভেজা মুখটা মুছে দেয়। নীতি ওর গালে, কপালে, মাথায় বারবার নরম করে হাত বুলিয়ে দেয়। একটু কান্না থামিয়ে শান্ত হতে অনুনয় করে। ফারিন ওই সময় মেহনুরের হাত পা ও শরীরের উপর ক্ষত জায়গার সন্ধান করছিল, কিন্তু যদ্দূর বুঝল এই ধ্বংসাত্মক অবস্থায় মেহনুরের শরীরের নখ পরিমাণ আঁচড় লাগেনি। একদিকে মনটা শান্ত হলেও সান্ত্বনার স্বাদটা নিতে পারল না ফারিন। মাথাটা ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকালো। মাহাতিমের বাদামি শার্টের পিঠটা দেখা যাচ্ছে এখান থেকে। দুটো হাত বিছানার দুপাশে শক্তভাবে রেখে কঠোরভাবে ফ্লোরের দিকে মাথা ঝুঁকিয়ে রেখেছে। যেই দুটো হাত দিয়ে বিছানায় ভর রেখেছিল ওই জায়গায় গলগল করে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে চাদরটা ভিজে যাচ্ছে। মেহনুরের ওপর থেকে সহসা মনোযোগ সটকে গেল ফারিনের। সে চুপচাপ উঠে দাঁড়াতে ধীর পায়ে মাহাতিমের সামনে দাঁড়ালো। মাহাতিমের কিঞ্চিত নত মাথায় হাত রাখলো। চুলের চামড়ায় আঙুল বসিয়ে বুলিয়ে দিতে মুখ তুলে তাকালো মাহাতিম। দৃষ্টিটা একদম ফারিনের উপর পড়লে ভেতরের শক্ত ভাবটা কিছুটা হ্রাস করলো। নাক দিয়ে সশব্দে জোরে নিঃশ্বাস ছাড়তেই মাথাটা নামাতে নামাতে বলল, রুমে যা, ঘুমিয়ে পড়, টেনশন করিস না। ফারিন কথাটা শুনল না। উল্টো ভাইয়ের মুখটা দু হাতে উপরে তুলে উদাস দৃষ্টিতে করুণ গলায় বলল, তুমি এরকম কেন করলে ভাইয়া? ফারিনের প্রশ্নে সবাই যেন মুখ তুলে তার দিকে তাকালো। কয়েকজোড়া বিমর্ষ চাহনি তাদের দিকে নিবদ্ধ হলেও অশ্রুজোড়া চোখ দুটো একবারও সেদিকে তাকালো না। ফারিন গাল দুটো ছেড়ে দিয়ে সৌভিকের সাথে ফ্লোরে আসন পেতে বসল। সৌভিক মাহাতিমের পায়ে কাঁটা ছেঁড়া জায়গাগুলো ড্রেসিং করার কালীন এক পলকের জন্য ওর দিকে তাকালো, তাকিয়ে ফের কাজে মনোযোগ দিল। ফারিনও তখন মাহাতিমের হাত টেনে ড্রেসিং শুরু করলো। তখন বাধা দিতে গিয়ে মাহাতিম বিরক্তির সুরে বলল, তোরা দুটো শুরু করলিটা কি? কি জন্য এখানে বসে আছিস? আমার তো এসব কাহিনী সহ্য হচ্ছে না। আমাকে একটু একা থাকতে দে, মাথাটা একটু ঠান্ডা করি। চলে যা রুম থেকে। রুমে এখন কাউকে চাই না। ফারিন আর সৌভিক দুজনেই মুখ তুলে মাহাতিমকে দেখল। দেখা শেষ করে না শোনার ভঙ্গিতে এক মনে কাজ করতে থাকলো। মাহাতিম জানে এদের হাজার বললেও এখান থেকে ড্রেসিং সম্পন্ন না করে এক পাও নড়চড় করবে না। তার মধ্যে মাথাটা এত টনটন করছে, সম্ভবত অতিমাত্রায় ফ্রাস্ট্রেশন থেকে আবার নার্ভগুলো উত্তেজিত হয়ে উঠেছে। মাহাতিম যখন মেহনুরের মুখ থেকে চরিত্রহীন শব্দটা শুনে তখনও রাগের উত্তপ্ত পিণ্ডটা ফুলে ফেপে ওঠেনি, কিন্তু যখন ভোগবস্তু শব্দটা শুনে তখন রাগের পিণ্ডটা ভস্ম হয়ে ভয়াবহ আকারে উদ্গীরণ হয়ে যায়।
দামাল মুঠোর এক আঘাতেই স্টাডি টেবিলের কাজটা চুরমার হয়ে শেষ। বাঁ হাতের মুঠো জুড়ে তখন অথই রক্তের বর্ষা। মেহনুর চিৎকার দিয়ে যে নিজের ভয়গুলো জানান দেবে তার আগেই পরপর কয়েকটা তাণ্ডব মাহাতিম দেখিয়ে ফেলে। তার বাঁ হাতটা কাঁচের হিংস্র খোঁচায় বহু জায়গায় ক্ষত বিক্ষত হয়ে তরতাজা রক্ত বেরোতে থাকে। পাষাণের মতোই রুমের ভেতর যাবতীয় জিনিসপত্র ভাঙার মতলবে ছিল মাহাতিম, কিন্তু বিছানার কোনায় গুটিসুটি পাকানো ভয়ার্ত মূর্তির দিকে দৃষ্টি পড়তেই তার হাতের ফুলদানিটা শূন্য থেকে নিচে নামিয়ে ফেলল। চুপচাপ বিছানায় এসে ধপ করে বসল। শেষমেশ মেহনুরকে ছাদের রুমে ফিরিয়ে আনলো নীতি। শব্দহীন অবস্থার মতো শান্ত হয়ে গেছে মেহনুর। চোখ থেকে পানি পড়ছিল ঠিকই, কিন্তু ফুপিয়ে কান্নাটা থেমে যায় আপনা আপনি। বালিশে শুইয়ে দিয়ে গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা দেয় ওরা। নীতি ডান পাশে বসেছে, প্রীতি অন্য পাশে। ফারিন তখনও ফিরে আসেনি। নীতি কপালে শান্ত সূচকে হাত ছুঁয়ে দিতে থাকলে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, মনটা হালকা করো ভাবি, কি হয়েছে আমাকে খুলে বলো, না বললে কি করে বুঝবো বলো। মেহনুর চোখ বন্ধ করা অবস্থায় ঠোঁট দুটো মুখের ভেতরে পুড়ে নিল। শুষ্ক ঠোঁটে জিভ ছুঁয়ে ধাতস্থ কণ্ঠে বলল, অনামিকা কেন চরিত্রহীন ডাকে এটা জিজ্ঞেস করেছিলাম, আর কেন তিনি ওর পিঠে। ঠোঁট কুঁচকে ডুকরে কেঁদে ওঠে মেহনুর। মুখটা দু হাতে তালুতে ঢেকে নিলে একটু আগের চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠতে থাকে। নীতি দ্রুত মেহনুরের উপর শান্ত হওয়ার ইঙ্গিত দিলেও প্রীতির সাথে চোখাচোখি দৃষ্টি বিনিময়ে আলাপ হচ্ছে। প্রীতি যেন ভয়েই তটস্থ। প্রশ্নপর্ব পুরো শেষ না হলেও বাকি ঘটনা কি হতে পারে সেটা ইতিমধ্যে দুজনের মাথায় ঢুকে গেছে। রাত তখন 4টার ঘরে ছুঁই ছুঁই। ফ্যান না চলার জন্য ঘড়ির টিকটিক শব্দটা বিদঘুটে লাগছে। বাইরের সাথে যেন পাল্লা দিয়ে ভেতরের অবস্থাও থমথমে। নীতির ড্রিম লাইটের আলোয় রেডিয়াম ধাতুর জলজল করা ঘড়িটার দিকে তাকালো। বুকটা কেমন ধরফর করে উঠছে ওর। অজানা ভয়, অনিশ্চিত আশঙ্কা, বিপন্ন পরিস্থিতি নিয়ে সত্যি বুকটার ভেতর তুফান খেলে যাচ্ছে। যে কঠিন কথাগুলো বলার জন্য প্রস্তুতি নিয়েছিল সেগুলো একটার পর একটা সাজিয়ে হালকা গলায় কেশে নিল সে। কাশির শব্দ শুনে সচকিত হলো প্রীতি। বড় বোন নীতি নিশ্চয়ই অতীতের বন্ধ দরজা খুলে ফেলেছে। এখন কিছুক্ষণের ভেতর আসল ঘটনা ব্যক্ত করবে। মেহনুর ঘুমোয়নি, চোখ এমনি এমনি বন্ধ করা ছিল। নীতি আরেক দফা অক্সিজেন টেনে নিয়ে সাহসের পিত্তিটা শক্ত করল। মেহনুরের কপালে হাত সরিয়ে ওর পেটের উপর থেকে ডান হাতটা তুলে নিল নীতি। মেহনুর চোখ খুলে তাকাতেই নীতি নিজের হাত দুটোর ভেতর মেহনুরের ডান হাতটা আবদ্ধ করলো। হালকা গলায় বলতে শুরু করলো, আমি তোমার সব বলবো ভাবি, সব গোড়া থেকে বুঝিয়ে বলবো। তুমি একটু শান্ত হও, অযথা চিন্তা করে ভাইয়াকে কষ্ট দিও না। মানুষটা তোমায় খুব ভালোবাসে। তুমি ভুল সময়ে ভুল প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছো, এটার জন্য তোমাকেও দোষ দিতে পারি না। আবার ভাইয়াও অসময়ে এসব কথা শুনে স্বাভাবিক থাকতে পারে। ওগুলো একদমই অযৌক্তিক, মিথ্যা, ভিত্তিহীন। ভাইয়া মোটেও আজকের মতো রাগী ছিল না। কোনোদিন আমরা মনে করতে পারিনি ভাইয়া কখন আমাদের সাথে জঘন্য রাগ দেখিয়েছিল কিনা। শুধু ছোট থেকে আনামিকা এই বাড়িতে যাতায়াত করতো। রজনী মামি, আনামিকা, ওনারা এই পরিবারের সদস্য মতোই থাকতো। পড়াশোনার জন্য ঢাকায় পিলচিখানা এরিয়ার থাকতো ভাইয়া। তখন ফুপা ছুটির বাসায় আসতেন, তখন ভাইয়াকে কোনোভাবেই সেখানে আটকে রাখা যেত না। ভাইয়া ছুটে বাসায় আসতো, আর হয়তো তখন থেকে অনামিকার মনে নরম হতে থাকে। আমরা কেউ বিষয়টাকে তেমন পাত্তা দিইনি, কারণ মনে হতো ওটার বয়সের ঝোঁক, ধীরে ধীরে বুঝতে শিখলে সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার ইচ্ছে ছিল ফুপা যে মেয়েকে চুজ করবে তাকে বিয়ে করবে, সে কোনো প্রেম ঘুরতি ব্যাপারে জড়াবে না। এই একটা কথার উপর ভাইয়া যেন বাঘের মতো অটল ছিল। কোনো মেয়েই তার এই কথা থেকে এক চুল নড়াতে পারেনি। অনামিকা যে অসুন্দর তা কোনোদিন বলবো না, কিন্তু অশ্লীল পোশাক আর উগ্র চিন্তা ভাবনার জন্য আমরা কেউ ওকে পছন্দ করতাম না। আমার 10টা মানুষের আপনের চেয়ে কে আমাদের দেখলে বলতে পারতো না কে কাজিন বা কে বন্ধু। শৌফিক, তোফ, সিয়াম ভাই, তারা তো আমাদের সাথেই শৈশব কাটিয়েছে। যদিও তারা ভাইয়ার ছোটবেলার বন্ধু। অনামিকা তখন প্রাইভেট ভার্সিটিতে পড়ে। ওই সময় নেভি থেকে ভাইয়া জয়েন্ট অ্যাপ্রুভাল এসে যায়। কিছুদিনের মধ্যেই সব রেডি করে ট্রেনারের জন্য বিদায় নেয়। প্রায় 6 মাসের বেশি সময় সে চট্টগ্রামে ট্রেন সেন্টারে ছিল। মারজান মামির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। উনি তো আগ থেকে অসুস্থ ছিল,
তার উপর একদিন বুকে শ্বাস টান ওঠে। সবাই পাগলের মতো এক গাদা টেনশন নিয়ে হাসপাতালে দৌড় দিলাম, কিন্তু এই টেনশনের ভিতর মস্ত বড় ভুল করি আমরা কেউ জানতাম না সারপ্রাইজ হিসেবে ভাইয়া সেই দিন সন্ধ্যায় ঢাকায় ফিরবে। এটা আমাদের দুর্দশা হয়ে উঠে দাঁড়ালো। ভাইয়া কাঁধে ব্যাগ ঝুলিয়ে জার্নির ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়িতে ফিরলো, কিন্তু তখন বাড়ির অবস্থা শুনশান। ওইদিকে শুধু সিরাজ কাকা, সাবু খালা বাড়ির অন্যান্য কাজের জন্য ছিল, তারা ভাইয়া ফট করে জানাননি। ভাইয়া নিজের রুমে যায়, গোসল নিয়ে পোশাক পাল্টে হালকার মতন খেয়ে নিয়ে তখনও সিরাজ কাকা মামির ব্যাপারটা মিথ্যা কথা দ্বারা ঢেকে দিয়েছেন। ভাইয়া যে লম্বা দিনের ধকল শেষে বিশ্রামের প্রয়োজন সেটা সিরাজ কাকা বুঝতো। ভেবেছিল রাতে চুপ করে অনামিকার কথাটাও এই ফাঁকে বলে দিবে। এরই মধ্যে অনামিকা তখন একটানা কথা বলতে গিয়ে কিছুটা হাঁপিয়ে ওঠে নীতি। নির্ঘুম রাতের সাথে ফ্লাইটের ক্লান্তিটা এখনো যেন ঘোচেনি। মেহনুর উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর কি হয়েছে সেটা জন্য বুকের ভেতর ধকধক হচ্ছে। নীতি ঢোক গিলে গলা ভিজিয়ে আবারও মেহনুরের দিকে তাকালো। প্রচণ্ড ভয় হচ্ছে, যদি মেহনুর 19-20 বুঝে তখন। নীতিকে হঠাৎ থামতে দেখে মেহনুর নিজেই উৎকণ্ঠার সুরে বলে উঠল, বলুন না নীতি আপু, আমি শুনতে চাই এরপর কি হয়েছে। ওই খালি বাড়িতে 3টা মানুষ তো ছিল, উনি তো একা ওখানে ছিলেন না। বলুন না এরপর কি ঘটনা ঘটেছিল। নীতি নড়ে চড়ে দৃষ্টি নত করল। শান্ত গলায় বলতে বলতে ক্রমশ উত্তেজিত হতে লাগলো। তার কণ্ঠ যেন পুরনো রাগের ভয়ানক জেদটা শরীরের উপর আরও জেকে বসেছে। কোথাকার ভাইয়া রুমে ঢুকে দরজা আটকে দেয়। ভাইয়ার সাথে কেমন বেহায়াপনা করতে চেয়েছে, মুখে বলতেও থু আসে আমার। কিছু জিনিস নিজে করে না পেলে তার প্রতি অদম্য আকর্ষণ জাগে। মূলত অনামিকা এইটাই হয়েছিল। বারবার রিজেকশন খাওয়ার পর নেশাও করতো। এই নষ্ট এলসিডিকে আসক্ত, ড্রাগে এডিক্টেড ছিল। প্রাইভেট ভার্সিটিতে পড়তো, ওইখানকার একদল ওর খাস বন্ধু ছিল। সবগুলো শয়তান ছিল, জাস্ট শয়তান। অনামিকা আর ভাইয়ার মধ্যে কেমন ধস্তাধস্তি হয় কেউ জানে না, কিন্তু ওর অবস্থা আর ভাইয়ার হাল দেখে সিরাজ কাকা বলেছিল মাহিম ভাইয়া ওকে আচ্ছা মতো মেরেছে। এদিকে সাবু খালা অনামিকার অবস্থা দেখে বলেছিল ভাইয়া নাকি লালসা মেটাতে গিয়ে রেপ করেছে। তুমিই বলো, আমার ভাইয়াকে দেখার পর কোন মেয়ে কি তাকে ফিরিয়ে দিতে পারে? আমার কথাগুলো অহংকার ভেবো না ভাবি। আমার ক্লাসমেট পর্যন্ত আমাদের জয়েন্ট ফটো দেখে মাহিম ভাইয়ের উপর, যেখানে ভাইয়া তুড়ি বাজালে সুন্দরী মেয়ে আনাগোনা চলে আসতো নিশ্চিত, সেখানে ওর মতো নষ্টা দিকে কোন দুঃখে তাকাতে যাবে? এরপর যখন থেমে যা নীতি, ভাবিকে ঘুমাতে দে। কাল আমাদের লম্বা জার্নি, মনে আছে তো? রেস্ট করতে দে। তার কণ্ঠ যেন পুরনো রাগের ভয়ানক জেদটা শরীরের উপর আবারও জেকে ধরেছে। দরজার দিকে একসঙ্গে 3 জনের দৃষ্টি চলে গেল। সৌভিকের চিন্তিত মুখটা এখন পরিশ্রান্ত হয়ে মলিন আকার ধারণ করেছে। হয়তো মাহিমের মুখ থেকেও সে আসল ঘটনা শুনে ফেলেছে। নীতি আশ্চর্য হয়ে কপাল কুঁচকে বিছানা থেকে নামতেই বলল, কাল যাবো মানে? ভাইয়ার অবস্থা কি খুবই ভালো? সে তো ভুল করেও ড্রাইভার নিবে না, কাউকে সে জিপও চালাতে দিবে না। তাহলে চালাবাটা কে? কিছুতেই যাব না আমি। ট্যুরে যাওয়ার বাতিল। ওই সাপের সাথে কোনো মতেই ট্যুরে যাব না। সৌভিক খানিকটা বিরক্ত হয়ে বুকের কাছে 2 হাত ভাঁজ করল। মলিন দৃষ্টি পাল্টে আক্রোশের ভঙ্গিতে সরল কণ্ঠে বলল, এসব কথার ভেলকি ওর কানে গেলে এক্ষুনি উঠে এসে চড় মারবে। দৃষ্টিটা তখন নীতির উপর থেকে সরিয়ে এবার নীতির পেছনে ছুড়ল সৌভিক। যোগ্য মতো জায়গায় দৃষ্টি স্থির রেখে গমগম সুরে বলল, ওর রাগ এখনো কমেনি, কমার মতো ঘটনাও ঘটেনি। হয়তো এখনও সব কিছু ঠিক করার চিন্তায় আছে, না হলে এসব ট্যুরফুর ফেলে কখন লাগেজ উঠিয়ে বিদায় হতো। নীতি প্রসঙ্গটা না বুঝে সৌভিকের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। সৌভিকের স্থির দৃষ্টিটা লক্ষ্য করে সে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল মেহনুরের অবসন্ন দৃষ্টি এখন সৌভিকের দিকে। নীতি মাথাটা দ্রুত ঘুরিয়ে সৌভিকের দিকে অপ্রসন্ন কণ্ঠে বলল, মানে? সৌভিক একই তেজে মেহনুরের থেকে দৃষ্টি সরিয়ে নীতির পানে তাকালো। হাত দুটো স্বাভাবিক করে বলল, রেস্ট করতে দে, এখন কথা বলিস না, একটু পরই বের হবে। পারলে ভাবির ব্যাগটা রেডি করে দিস। আর এটা
অর্ধপূর্ণ কথাটুকু ওখানেই আটকে রেখে রুমের বাইরে গেল সৌভিক। নীতি কিছু বুঝতে না পেরে পেছন থেকে চেঁচিয়ে উঠল, সৌভিক ভাই কোথায় যাচ্ছ? সৌভিক হনহন করে যেমন বেরোলো, তার বদৌলতে খ্যাঁচ খ্যাঁচ শব্দ করে রুমের ভেতরে ঢুকলো। তার ডান পা বরাবর পিছু পিছু বেশ বড় একটা কালো লাগেজও এসে উপস্থিত। সৌভিক হ্যান্ডেলটা ধরে আধ হেলানো লাগেজটা সোজা করে রাখলো। হ্যান্ডেলটা ছেড়ে দিতে তটস্থ সুরে বলল,